আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় নির্বাচন নিয়ে আবারও শঙ্কা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক ডাক্তার আব্দুল তুষার। আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের বিষয়ে নির্বাচন নিয়ে আবারও শঙ্কা, এই বিষয়টি আজকে বেশ একাধিক গণমাধ্যমে এই খবরগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমি প্রথমে প্রিন্স ভাইকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন নিয়ে আবারও শঙ্কা, এই নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান সেই পুরাতন অবস্থানেই আছে, বিএনপি তার আগের অবস্থানেই আছে। আমি গতকালকের একটি বক্তব্য উল্লেখ করতে চাই জামায়াতের ইসলামীর নেতার। জামায়াত নেতা আব্দুল্লাহ তাহের বলেন, ইলেকশন চাই, সিলেকশন নয়। ডিজাইনের মাধ্যমে নির্বাচন করে জনগণের ভোটাধিকার আবার হরণের পায়ে তারা চলছে। যদি বিদেশি ডিজাইনে সাজানো নির্বাচন হয় তাহলে মানুষ জীবন ও রক্ত দিয়ে সুষ্ঠু নির্বাচন আদায় করবে। তিনি বলেন, দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আরেকটি ১-১১ ক্ষেত্র তৈরি করবেন না। তিনি বেশ কিছু বিষয়ে উল্লেখ করেছেন, জীবন দিয়ে রক্ত দিয়ে নির্বাচন আদায় করা হবে, সুষ্ঠু নির্বাচন। তারপর বলছে আরেকটি ১-১১ ক্ষেত্র তৈরি করবেন না। বেশ কিছু আশঙ্কা এবং একটি হুঁশিয়ারি বা হুমকির বিষয় আছে। এবং এনসিপি থেকেও বা ইসলামী আন্দোলন থেকেও তাদের অবস্থান প্রায় একই। যে আসলে প্রিন্স ভাই, আপনি এই বিষয়ে কি আসলে দেখুন, যে ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্রের নতুন অভিযাত্রায় যখন সংস্কারের বিষয়গুলো আসলো এবং সংস্কার কমিশন হলো, ঐকমত্য কমিশন হলো, সেইখানে আপনার ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে একটা পর্যায়ে আসা হলো। এর মধ্যে যখন নির্বাচন নিয়ে লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর যখন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেল, তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে দলগুলোর কথা আপনি বললেন, যে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং এনসিপি, তারা একটা মানে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির বা হয় এরকম কিছু বক্তব্য দিয়ে উত্তেজনাকর একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। কেন করছে এটা আমাদের বোধগম্য নয়। তবে সাধারণভাবে জনগণ যেটা মনে করে যে নির্বাচন হলে তাদের দলের যে অবস্থান কি হবে সেখানে তারা সেটা অনুমান করতে পেরে নির্বাচনের পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং এই ধরনের কিছু বিষয় সামনে নিয়ে এসে একটা অচল অবস্থা সৃষ্টি করে নির্বাচনকে নস্যাৎ করে নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নেওয়া যায় কিনা বা পাওয়া যায় কিনা বা অব্যাহত রাখা যায় কিনা, সেটা একটা প্রচেষ্টা হতে পারে। এটির সঙ্গে আরেকটি বিষয়ও আলোচনা চলে, গুঞ্জন চলে, যে বিএনপিকে চাপে ফেলতে কি এ ধরনের রাজনৈতিক কৌশল বা কোনো সমঝোতার কোনো বিষয়। আমরা গতকালকে একটি লিডিং নিউজ পেপারের এরকম একটা আর্টিকেল দেখেছি, যে সেখানে বলা হয়েছে, বিশ্লেষকরা বলছেন যে এইসব বক্তব্য দিয়ে বিএনপিকে চাপে ফেলে একটা তারা নিজেদের অবস্থানকে সংহত করতে চায়। বিএনপিকে চাপে ফেলার তো এখানে কিছু নেই। বিএনপি জনগণের পালস বুঝে রাজনীতি করে এবং জনগণের পালস বুঝেই তার প্রতিটা কর্মসূচি, প্রতিটা পদক্ষেপ গ্রহণ করে। তো আমরা তো আমাদেরকে চাপে ফেলতে হলে জনগণকে চাপে ফেলতে হবে। তো জনগণকে চাপে ফেলার মতো শক্তি বা সাহস বাংলাদেশে আর কারো নাই, বিএনপিরও নাই। জনগণ তার নিজস্ব চিন্তা ভাবনা থেকেই কিন্তু এইসব সিদ্ধান্ত নিয়ে থাকে। এখন আপনি ধরেন যে কথা আব্দুল্লাহ তাহের সাহেব বললেন যে জনগণের বিপরীতে দাঁড়ানো, আমরা তো দেখছি ওনারাই জনগণের বিপরীতে দাঁড়াচ্ছেন। জনগণ এই মুহূর্তে একটি নির্বাচন চায়, সরাসরি মার্কা প্রার্থী দল দেখে তারা ভোট দিতে চায়। ওনারা পিআর পদ্ধতি আবিষ্কার করলেন। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপে আছে, আমাদের এই সব কন্টিনেন্টে শ্রীলঙ্কা এবং নেপালে আছে, কিন্তু পিআর পদ্ধতিতে যে অসুবিধা, যে একটা অস্থিতিশীলতা বা অস্থিরতা সৃষ্টি হয়, সকাল বিকাল সরকার পরিবর্তন হয়। এখানে একটা স্থিতিশীল সরকার থাকে না, একটা ঝুলন্ত সরকার সবসময় থাকে এবং সেই দেশে অস্থিরতাগুলো সবসময় বিরাজ করে, আপনিও দেখেছেন। তো সেই সব দেশেও কিন্তু পিআরের বিরুদ্ধে এখন কিন্তু মতামত আসছে। বাংলাদেশের জনগণ, আমি যেটা বললাম, সরাসরি প্রার্থী দেখে, মার্কা দেখে, দল দেখে ভোট দিতে চায়। এটাতেই তারা অভ্যস্ত। এখানে মানে হঠাৎ করে নতুন একটা বিষয়ের সামনে নিয়ে এসে
6 মাস পরে নির্বাচন, এই নির্বাচনের আগে আপনারা একটু ধোয়া তুলবেন, সেটা তো হতে পারে না। এমনকি ঐকমত্য কমিশন যেই মানে এই যে সংলাপের আগে তারা যে আপনার একটা দলিল আপনার উপস্থাপন করলো, সেখানেও কিন্তু নিম্নকক্ষে পিয়ারের নির্বাচনের কোনো মানে প্রশ্ন ছিল না, তারা উচ্চকক্ষের কথা বলেছে। তো সেখানে আমাদের অবজারভেশন থেকে, আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের অবস্থান থেকে, বাস্তবতার আলোকে আমরা একটা নোট অফ ডিসেন্ট দিয়েছি। তো এখন আপনি ধরেন এখন জনগণের বিপক্ষে তো ওনারাই দাঁড়াচ্ছেন, কারণ জনগণ এই মুহূর্তে নির্বাচন চায়। নির্বাচন ছাড়া এই দেশে স্থিতিশীলতা আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। এবং এই যে জুলাই সনদ এবং জুলাই যে মানে ঘোষণাপত্র, এটা বাস্তবায়ন তো জনগণের সরকারই করবে। হ্যাঁ, তবে কিছু কিছু বিষয় আছে জুলাই সনদের ব্যাপারে আমরা বলেছি, যেগুলো অধ্যাদেশ জারি করে সরকার জারি করতে পারে, সেটা সরকার জারি করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সংবিধান সংশোধন করে যেটা আপনার মানে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেটা কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই করতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু আজকে এটা যারা বুঝেও না বুঝার ভান করে যারা বলছেন যে না এই আইনি ভিত্তি দিতে হবে, মানে আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না, এটা তারা আমার মনে হয় যে জনগণকে তারা মানে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে, যে আপনি যেটা বলেছেন যে বিএনপিকে চাপের মধ্যে ফেলে তারা একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছে। এখানে আসলে চাপের কিছু নেই, বিএনপির পজিশন অত্যন্ত স্পষ্ট। আপনার তিনি বলেছেন জীবন দিয়ে, রক্ত দিয়ে, আপনার আমরা তো 15 বছর জীবন দিয়ে, রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে এই পর্যন্ত এসেছি। আমাদের মানে এইখানে যে কোনো সময়ের তুলনায় এই 15 বছরের যে জনগণের আন্দোলন, যে আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, এবং সর্বশেষ ছাত্র গণ অভ্যুত্থানেও বিএনপির যে অংশগ্রহণ, আমাদের মূল দাবি তো ছিল এটা, যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এখনও আমরা চাই। আমরা এখনও অবাধ নিরপেক্ষ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন উৎসবমুখর পরিবেশে চাই। এখন সেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে গেলে আমাদের যে যারা প্রতিপক্ষ, তাদেরকেও তো শক্তি সামর্থ্য সেভাবে তাদের থাকতে হবে, সেভাবে তাদের সক্ষমতা অর্জন করতে হবে। এখন মনে করেন যে এই কারণ বাজারের একটা সেন্টার, সেই সেন্টারে বিএনপির প্রার্থী ধরেন তাদের নেতা কর্মী সমর্থকদের দীর্ঘ লাইন, আবার জামাতের তাদের এখানে গুটি কয়েক কিছু লোক, এনসিপির গুটি কয়েক। এখন এটাকে যদি ওনারা সেই নির্বাচনের দিন বলে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড ছিল না, এখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য ছিল, বিএনপি সব দখল করে নিয়েছে, তাহলে তো বলার কিছু নাই। তাহলে আপনার লেভেল প্লেইং ওনাদের মতো, ওনাদের কথা অনুযায়ী লেভেল প্লেইং ফিল্ড করতে হলে ওনাদের দলের মতো বিএনপিকে ভাগ করে টুকরো টুকরো করে ওইটুক দলে পরিণত করতে হবে বিএনপিকে। জি প্রিন্স ভাই, এইটার মধ্যে আরেকটি যেটি আমি বলছিলাম যে কোনো এটা কি রাজনৈতিক কৌশল বা বিএনপির সঙ্গে কোনো সমঝোতার কোনো বিষয় কি আসলে হতে পারে কি? এই ধরনের গুঞ্জন, এইটা গুঞ্জন আছে, দুষ্ট লোকেরা বলে যে এইসব কথা বলে চাপে ফেলে বিএনপির কাছ থেকে কিছু আদায় করা যায় কিনা। এখানে আদায়ের বিষয় নেই, তাহলে তো আপনার সেই হাসিনা নির্বাচনের মতোই হয়ে যাবে, হাসিনা নির্বাচনের মতোই সাজানো পাতানো নির্বাচন হয়ে যাবে। তো সেখানে সেই অবস্থায় আমরা আবার ফিরে যাব কেন? জনগণ যাকে ভোট দিবে সেই আপনার সরকার গঠন করবে, বিরোধী দলে থাকবে বা সংসদে থাকবে। এখানে খামোখা এই উত্তেজনা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে আবার একটা মানে অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া, এটা কারো উচিত হবে না, এবং দায়িত্বশীলতার পরিচয় তারা দিচ্ছে না বলে আমার মনে হয়। জি প্রিন্স ভাই, আপনার কাছে আবারও আসবো। আমি পরিচয় তুষার ভাইয়ের কাছে আসতে চাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিপরীতমুখী একটি অবস্থা, একটি বিভক্তি আমরা দেখছি, সেখানে কি আসলে কি সমঝোতা বা আন্দোলন বা সংঘাতের কোনো পথ কি আপনি মনে হচ্ছে কি সামনে কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে? সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি যদি হয়, তার জন্য দায়ী থাকবেন এই অন্তরিম সরকার। এর কারণ হচ্ছে তারা নির্বাচনকে অহেতুক দেরি করিয়েছেন এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার জন্য পরিবেশ সৃষ্টিতে আমি বলবো যে এক ধরনের প্রণোদনা দিয়েছেন। কারণ কি, আজকে থেকে 6 মাস আগে যদি নির্বাচন হতো, তাহলে এই যে অপু বিষয়ক নাটক, পাথর বিষয়ক নাটক, বিভিন্ন জায়গাতে পদত্যাগের নাটক, এগুলো হতো না। এই আন্দোলনের নাটক কম করো পিও, এটা লিখে নাটক হয়েছিল, কিন্তু আমি দেখলাম যে নাটকের প্রশিক্ষণ নিয়ে নাটক বেশি বেশি করা হচ্ছে। এবং আপনি দেখবেন যে একদিকে যে চাঁদা গ্রহণ করেছে
সে একজনের নাম বলছে, আরেকদিকে চাঁদাবাজের স্ত্রী আরেকজনকে প্রতিরক্ষা দেওয়ার চেষ্টা করছে। আমার স্বামী চাঁদা চেয়েছে কিন্তু উপদেষ্টার পক্ষে চায় নাই। তো এইটা কি আমরা বুঝি না? এত নির্বোধ জনগণকে ভাবাটা ঠিক না। বিদেশি ডিজাইনের কথা বলেছেন একটি রাজনৈতিক দল। বিদেশি ডিজাইন হচ্ছে তার মানে কারা বিদেশি ডিজাইনে নতি স্বীকার করবে? নির্বাচন যদি বিদেশি ডিজাইন অনুযায়ী হয় তাহলে ধরে নিতে হবে যে অন্তর্বর্তী সরকার বিদেশি ডিজাইন অনুযায়ী নির্বাচন করবে। এই কথাটা কে বলেছেন? বলেছেন জামাতে ইসলামের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তাই না? তাহলে উনি অভিযোগ করে দিয়েছেন বিদেশি ডিজাইনে যদি নির্বাচন হয়। তো বিদেশি ডিজাইনে নির্বাচন হওয়ার জন্য কি আসলে আন্দোলন হয়েছিল জুলাইয়ে? এবং তিনি যদি জানেনই বিদেশি ডিজাইনে নির্বাচন হবে, তাহলে বিদেশি লোকগুলাকে বাদ দিতে বলে না কেন? সেটা কিন্তু বলে না যে বিদেশি ডিজাইন যারা করছে তাদেরকে বাদ দেন। তারা বলে রক্ত দিয়ে। রক্ত জনগণেরটা খুব সস্তা, তাই না? জনগণ রাস্তায় রাস্তায় রক্ত দেবে। আর আমরা দেখছি সিটিজি আসলে হ্যাঁ, কথায় কথায় রক্ত দেবে। রক্ত কেন দিতে হবে? রক্ত যাতে দিতে না হয় সেজন্যই তো নির্বাচন। রক্ত যাতে দিতে না হয় সেজন্যই তো অন্তর্বর্তী সরকার। রক্ত যাতে দিতে না হয় সেজন্যই তো সংস্কার কমিশনের নামে এত চা নাস্তা এবং বিদেশ থেকে লোক নিয়ে আসা। হ্যাঁ, ডিনার লাঞ্চও ছিল। হ্যাঁ, এবং রক্ত যাতে দিতে না হয় সেজন্য কোথায় বৈঠক হচ্ছে না? আমি দেখলাম একটি টেলিভিশন স্টেশন রিপোর্ট করেছে বিদেশি দূতাবাসের মিটিং হচ্ছে। আরেকটি মিটিং আমরা দেখেছি লন্ডনে হয়েছে। আরেকটি মিটিং আমরা দেখছি বিদেশ থেকে উড়ে এসে সংস্কার কমিশনের বিভিন্ন উদ্যোক্তারা তারা এইখানে এসে বিদেশিদের সঙ্গে মিটিং করছেন। আমরা দেখছি বিদেশি এই যে বিনিয়োগের যিনি এখানে দায়িত্ব নিয়েছেন তিনি তদবির করে আরেক জায়গাতে লোক নিয়োগের জন্য তদবিরের চিঠি দিচ্ছেন। তদবিরের বিরুদ্ধে না এই আন্দোলন হয়েছিল? আমি না শুনলাম একটা দারুণ ইংলিশ একটা স্পিচের মধ্যে উনি বলছেন যে 5ই আগস্টের পরেই স্বপ্ন শুরু হয়েছে যেখানে যোগ্যতা দিয়ে উদ্যোক্তারা নির্বাচিত হবেন। অথচ যিনি এই বক্তৃতাটা দিলেন, দিয়ে দুনিয়া মাত করে ফেললেন, তিনি একটা তদবির করেছেন একজনকে চাকরিতে পদায়ন করার জন্য। এখন যোগ্যতা কোথায় থাকলো? তো এই যে কাণ্ড কারখানাগুলি হচ্ছে, এই কাণ্ড কারখানাগুলি আসলে ডিজাইন, যে ডিজাইনের মধ্যে দিয়ে মূলত যারা এখানে বসে পড়েছেন তারা ক্ষমতার সুবিধা, ক্ষমতার মধু তারা গ্রহণ করছেন। আপনি দেখবেন যে ইন্টারনেটে কতগুলি বিজ্ঞাপন হয়, সরিষার ফুলের মধু, ধনিয়ার ফুলের মধু। বাংলাদেশে এমন কোনো ফুল নাই যেটা থেকে মধু আসে না, এবং তারা সেটা বিক্রি করে। এরকম ক্ষমতার মধু তারা বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন। সিটি কর্পোরেশনের মধু, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধু, তারপরে হচ্ছে এলজিআরডি মিনিস্ট্রির মধু, তথ্য যোগাযোগ প্রযুক্তির মধু, এই মধু বিভিন্ন মধু তৈরি হচ্ছে। এবং সেই মধু সঞ্চয়ের জন্য রানী মৌমাছি, রাজা মৌমাছি এক জায়গায় বসে থেকে শ্রমিক মৌমাছিকে পাঠাচ্ছে। শ্রমিক মৌমাছির স্ত্রী এসে বিবৃতি দিচ্ছে। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতি তৈরি করার কারণেই কিন্তু নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। কেননা এই নির্বাচনে এক এক পক্ষ এসে হাজির হবেন যাদের নানান ধরনের স্বার্থ এই বর্তমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে। অথচ এই বর্তমান সরকারের সঙ্গে কারো স্বার্থ সংশ্লিষ্ট হওয়ার কথা ছিল না, একমাত্র দেশের স্বার্থ সংশ্লিষ্ট হওয়ার কথা ছিল। যেখানে সংস্কার হবে, সেই সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকে রায় দেবে তারাই ক্ষমতা নেবেন। এখন তারা শুরু করেছেন জনগণের সব রায় যদি বিএনপি পেয়ে যায় তাহলে তো এটা হবে না। এইটা ওনারা বলার কে? জনগণের সব রায় যে পাবে সেই জনগণের দায়িত্ব নেবে। জনগণ যদি কালকে সবাইকে ভোট দিয়ে দেয় তাহলে সেটা বৈধ হবে না। যে 70 সালে নির্বাচনে যে আওয়ামী লীগকে ঢেলে ভোট দিয়ে দিয়েছিল এখানকার লোকেরা, ওই নির্বাচনটা হয় নাই। তারপরে যে আমরা এরপর অনেকগুলি নির্বাচন দেখেছি, যখন গণভোটে জিয়াউর রহমান সাহেব এত বিরাট ভোট তিনি পেয়েছিলেন হ্যাঁ না ভোটে, ওই নির্বাচনটা হয় নাই। 2008-এর যে নির্বাচন, যেখানে তারা ঘোষণাপত্রের মধ্যে বলেছেন যে ওইটা দেশি বিদেশি ষড়যন্ত্রের সরকার, সেই 111-এর সরকার, ষড়যন্ত্রের সরকারের নির্বাচনটা কি গ্রহণযোগ্য হয় নাই? তারা কিন্তু ওই নির্বাচনের বিরুদ্ধে জুলাই ঘোষণাপত্রে কিছু বলেন নাই। তারা বলেছেন ওই 14 নির্বাচন, 18 নির্বাচন আর এই 24-এর নির্বাচন নিয়ে কথা বলেছেন। 8-এর নির্বাচন কিন্তু তারা মেনে নিয়েছেন যে না এটা ঠিক আছে। তার মানে কি? তার মানে তারা স্বার্থ অনুযায়ী বক্তব্য দিতে শুরু করেছেন। নির্বাচন ছাড়া বিভিন্ন পদে থেকে সুবিধা নিচ্ছেন, তদবির বাণিজ্য করতে পারছেন, দেশে বিদেশে তারা যেতে পারছেন। এমনকি ড্রোন উড়ানোর প্রশিক্ষণের জন্য তারা এখন চায়না যেতে শুরু করেছেন, তারা ড্রোন উড়াবে। এটা তো সরকারি পয়সায় প্রশিক্ষণ হওয়া উচিতই না। ড্রোন উড়ানোর প্রশিক্ষণ আওয়ামী লীগের সময় মাছ চাষের প্রশিক্ষণ নিতে, খিচুড়ি চাষের জন্য, খিচুড়ি বানানোর জন্য ভারতে যাচ্ছিল শেখার জন্য, রেগুলার লিফট পরিদর্শনের জন্য ইউরোপে যেত। কিন্তু ড্রোন উড়ানোর যে প্রক্রিয়াটা, এটা কি সরকারিভাবে ড্রোন উড়বে? ড্রোন উড়ানোর প্রশিক্ষণের ব্যবস্থা করবে হচ্ছে কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সি, যারা ড্রোন সরবরাহ করে তাদের কর্মী, তারা নিজের পয়সা এটা করবে। সরকারের মনোনীত লোকজন চীনে যাচ্ছে ড্রোন উড়ানোর প্রশিক্ষণ নিতে, এটা মানে কি?
এটা কিন্তু কোনো যুক্তি নাই। এখন আপনি দেখেন, জীবন দিবে, রক্ত দিবে, নিজেরা দেয় জীবন আর রক্ত, বক্তৃতা দেয় আর বিবৃতি দেয়। জীবন আর রক্ত দেয় আবু সাইদ, জীবন আর রক্ত দেয় মুগ্ধ, জীবন আর রক্ত দেয় ফারহান ফায়াজ। আবার নতুন করে ফারহান ফায়াজ, আবু সাইদ আর মুগ্ধরা রক্ত দিবে ওনারা যাতে ঠিক মতো ক্ষমতায় যেতে পারে সেই জন্য। তাহলে এই জায়গা থেকে বের হতে হবে। সংস্কার বলেন, পরিবর্তন বলেন, এই সব কিছুর সূচনার জায়গাটি হতে হবে জনপ্রতিনিধি দিয়ে। জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই এবং তদবিরের মাধ্যমে নির্বাচিত করা যায় না। দেয়ারফর নির্বাচন হতে হবে। আজকে যে মানুষের মনে সংশয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই সংশয় কে তৈরি করেছে? রাজনৈতিক দলগুলি তৈরি করেছে। এনসিপি বলেছে নির্বাচনে যাব না, জামাত ইসলাম বলেছে লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচনে যাব না। আবার এখন শুধু সেটি না তুষার ভাই, নির্বাচন হতে দেওয়া হবে না এই ধরনের কথা। এইবার আসে নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন হতে দেওয়া হবে, নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। এই কথাটার মানে হচ্ছে রাষ্ট্রীয় প্রক্রিয়াকে বিঘ্নিত করার হুমকি দেওয়া। নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করে সেই জন্য নির্বাচনী আইনে তার শাস্তির বিধান আছে। এই যে প্রধান নির্বাচন কমিশনারকে ধরে নিয়ে এসেছে কি জন্য? ভুয়া নির্বাচন করেছে, নির্বাচনে বাধা সৃষ্টি করেছে, নির্বাচনের মধ্যে ভুয়া ভোটার তৈরি করেছে, এইসব। এর মানে কি? নির্বাচনকে বিঘ্নিত করেছে। নির্বাচনকে বিঘ্নিত করার জন্য আইন আছে না? প্রকাশ্যে হুমকি দেওয়া যায় আমি নির্বাচন হতে দিব না। সেই ব্যবস্থা কি সেই জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যে আমরা নির্বাচন হতে দিব না, নির্বাচন হবে না? একজন বলেছে নির্বাচন হবে না। নির্বাচন হবে কি হবে না এইটা বলার অধিকার কোন রাজনৈতিক দলের নেতার আছে নাকি? নির্বাচন হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্ত এবং সরকার নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন হবে কি হবে না এইটা তো প্রধান উপদেষ্টা পরিষ্কার বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তিনি মিটিং করেছেন, তিনি বলেছেন। প্রধান উপদেষ্টার কথার উপরে দিয়ে কথা বলা যায়? আবার ইটও খুলে নেয় বিভিন্ন জায়গা থেকে একটা ইট খুলে নেওয়ার একটা বেশ একটা প্রশিক্ষণ। ইট খুলে নেওয়ার প্রশিক্ষণ দিতে কেন চীনে যায় না? শুধু ড্রোন উড়ানোর জন্য কেন যায়? ভালো করে ইট খুললে অন্তত ইটগুলি আস্ত থাকে, পরে ব্যবহার করা যায়। জি, তুষার ভাই আপনার কাছে আবারও আসবো। আমি ইমরান সালে প্রিন্স এর কাছে আসতে। প্রিন্স ভাই, মানে এই রক্ত দেওয়া, জীবন দেওয়া, এইগুলো করে কি আসলে শেষ পর্যন্ত যদি নির্বাচন, মানে এই দলগুলোর নির্বাচন যদি না যায়, সেই ক্ষেত্রে আসলে নির্বাচন নিয়ে কি কোনো প্রশ্নের মুখোমুখি? দেখুন, আমি মনে করি না যে নির্বাচনে যাবে না, এটা মনে করি না। নির্বাচনের আগে একটা এই নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য একটা হয়তো একটু শোরগোল তৈরি করে যদি কারোর কাছ থেকে কিছু আদায় করা যায়, করে তারপরে নির্বাচন হবে। আজকেই আপনার নির্বাচন কমিশনের সচিব ঘোষণা দিয়েছেন যে আগামী সপ্তাহে আপনার নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে। আজকে দুপুরেই আপনার এটা নির্বাচন কমিশনের সচিব ঘোষণা দিয়েছেন। তো নির্বাচন কিন্তু নির্বাচনের মতো করেই চলছে। প্রধান উপদেষ্টার ভাষণের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেন কিন্তু চলতে শুরু করেছে এবং ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই মানে রমজানের আগেই সেই ট্রেন নির্ধারিত স্টেশনে যায় পৌঁছবে এবং সেই ট্রেনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলই সেখানে উঠবে বলে আমরা এখনও বিশ্বাস করি। আর যারা বলেন যে নির্বাচন হতে দেওয়া হবে না, তারা তো তাদের অবস্থান রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি আবারও বলছি, রাষ্ট্রদ্রোহিতার শামিল। কি কারণে? যে জনগণ হচ্ছে সার্বভৌম, জনগণের সার্বভৌমত্ব যারা খর্ব করতে চায় এবং এই নির্বাচন সরকার চায়, নির্বাচন বাংলাদেশের জনগণ চায়, নির্বাচন রাষ্ট্রীয় শক্তিগুলো চায়, নির্বাচন আপনার সকলে চায়, ধনী গরিব, শ্রমিক, কৃষক, শিল্পপতি বা মানে ব্যবসায়ী, চাকরিজীবী সবাই চায়। কারণ যে নির্বাচন না হলে দেশে স্থিতিশীলতা আসবে না। যে দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, যে স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা 90-এ রক্ত দিয়েছি, 24-এ রক্ত দিয়েছি। তো সেই কারণে সেই নির্বাচনকে যারা বলে আপনার নির্বাচন হতে দেব না, এটা তারা রাষ্ট্রদ্রোহিতার মূলক কথাবার্তা বলছেন। এবং যেখানে আমাদের তুষার ভাই বললেন, আমি একটু ভেঙেই বলি, সেই ব্যক্তি প্রকাশ্যে দাঁড়িয়ে আমাদের সেনাবাহিনীর গৌরবজনক অধ্যায় রয়েছে সেনাবাহিনীর, সেখানে ডিজিএফআইয়ের ইট খুলে নিয়ে আসার কথা বলছে। এইটা কোন ধরনের কথা? এটা তো কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার কথা হতে পারে না। এইসব এরা হচ্ছে মানে আমি যে একটু আগে বললাম রাষ্ট্রদ্রোহিতার শামিল এইসব। এই কথাগুলো প্রকাশ্যে এইভাবে বলা, তার মানে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়া। আমার সেনাবাহিনী হচ্ছে আমাদের গৌরবের
রাষ্ট্রের অঙ্গ রাষ্ট্রের অঙ্গ গৌরবের অধ্যায়, তো সেখানে তাকে উদ্দেশ্য করে এইসব কথা বলা মানে বুঝতে হবে এর মধ্যে যদি এবং কিন্তু আছে, এবং তার এটার মধ্যে রহস্য আছে। এই রহস্য উদ্ঘাটন করা সরকারের দায়িত্ব বলে আমি এখন মনে করি। জি প্রিন্স ভাই, আমি আরেকটি বক্তব্য উল্লেখ করতে চাই, যেটি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, যদি আপনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে, আপনার গলায় গামছা এবং মাজায় রশি লাগতে পারে। এই অবস্থাটা আপনি মনে রাখবেন। দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বলেছেন। আমি বলছি আবার রাজনীতির মাঠে একটা ঝড় তোলার একটা প্রক্রিয়াও যে আমরা ছোটবেলায় শুনেছি না, যে চায়ের কাপে ঝড় উঠে, তো চায়ের কাপে ঝড় উঠানোর জন্য তারা এইসব বক্তব্য দিচ্ছে, দিয়ে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনার দেশে নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু করার জন্য গতকালকেই তো প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার একটু কনভোকেশন হয়ে বলেছেন যে তারা দারুণ পরিশ্রম করছেন, সকলে মিলে সমগ্র জাতি চায় একটা ভালো নির্বাচন। তো ওনারা কিভাবে বুঝলেন যে নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে না? নির্বাচনে তো এখন অনেক দিন দূর বাকি আছে। কেবল আপনার প্রশাসন নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আপনার প্রস্তুতির চূড়ান্ত পর্ব না দেখেই আপনি এই বক্তব্য দেওয়া মানে আপনার মধ্যে রহস্য লুকিয়ে আছে। তাদের আরেকটি বক্তব্য হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, তাই একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আপনি দেখুন, লেভেল প্লেইং ফিল্ড সাধারণত যেটা হয় যে নির্বাচনের 3 মাস আগে শিডিউল ঘোষণার থেকে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা হয়, অতীতে সব নির্বাচনে দেখবেন। আর বলছেন একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য, আমি জানি না বিশেষ দল বলতে কাকে বোঝাচ্ছে। যদি আমাদেরকে বোঝানো হয়ে থাকে, আমি তো মনে করি যে আমরা না, ওই জামাত, এনসিপি, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড আমরা পাচ্ছি না। তারপরেও বলবো যে আমরা সমস্ত রাজনৈতিক দল কিন্তু আজকে ক্ষমতার বাইরে, সমপর্যায়ে আমরা আছি। সরকার সব দলের প্রতি আমরা আশা করি সমান দৃষ্টি দিয়েই দেখছেন বা দেখবেন সব কিছু। তো সেখানে লেভেল প্লেইং ফিল্ড তো আছেই। এখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ করলাম কোথায়? বরঞ্চ ওই নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদের 2 জন প্রতিনিধি তো সরকারে আছে, সেখানে বসে তারা কলকাঠি দাঁড়াচ্ছে। একজন বললেন যে উনি এই শিডিউল ঘোষণার আগে পদত্যাগ করবেন, কারণ তিনি নির্বাচন করবেন। তো ওনার তো এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। ওনার বিরুদ্ধে তো আগেই বক্তব্য এসছে, যখন এই নতুন দল গঠন করা হয়, ওইখানে ওই এলজিআরডি মিনিস্ট্রিতে বসে সেখানে আপনার সিটি কর্পোরেশনকে তার কবজায় নিয়ে এসে, তার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে এসে সেখানে ফান্ড কালেকশন করছেন নির্বাচনের জন্য। তো এতদিন তাকে এখানে রেখে দেওয়ার কি কারণ? আজকে তিনি ঘোষণা দিচ্ছেন তিনি নির্বাচন করবেন, তারপরে তাকে আবার আপনি সরকারেও রাখছেন। তো লেভেল প্লেইং ফিল্ড তো ওনারা ভঙ্গ করছেন। ওনারা তো আজকে সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন। একটি কি গুলশানের যে আপনার এই কি বলে চাঁদা কাণ্ড যেখানে ঘটলো, আমরা একটি গতকালকে সিসি ফুটেজের দেখলাম যে সেখানে সেই উপদেষ্টা নাকি আপনার গভীর রাতে হোন্ডা চালিয়ে সেখানে যাচ্ছে আপনার করার জন্য, কি বলে কোথাও একটা যাচ্ছে। উনি আজকে বলেছেন উনি মাঝে মধ্যে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান, আবার নীলা মার্কেট বন্ধ পেলে আবার ওয়েস্টিন হোটেলেও যান। এই যে চতুরীপূর্ণ যে কথাবার্তা, এসব বলে উনি নিজেকে সেভ করতে পারছেন বলে আমার মনে হয় না। বরঞ্চ এই ব্যাপারগুলো সরকারের গভীরভাবে তদন্ত করে দেখা উচিত। ওই গভীর রাতে একজন উপদেষ্টা কিভাবে হুন্ডা চালিয়ে, ওনার তো প্রোটোকলের ব্যাপার আছে, ওনার নিরাপত্তার ব্যাপার আছে, উনি কেন গভীর রাতে হুন্ডা চালিয়ে সেখানে যাবেন? তো সেখানে আবার উনি এটা সাফাই গাচ্ছেন যে নীলা মার্কেট মানে যে 300 ফিটে আমাদের ইয়াং জেনারেশন যায়। আমিও একবার গিয়েছিলাম খেতে হাঁসের মাংস, তো ওখানে ওটা বন্ধ পেলে ওয়েস্টিন হোটেলে যায়, মানে ওয়েস্টিনের সামনে দিয়ে হুন্ডা চালিয়ে গেছেন, ওইটাকে সাফাই গাওয়ার জন্য এ কথা বলছেন। এটা তো আসলে ধোপে টিকে না, এগুলো তো আমলে নিতে হবে। আজকে আমলাতন্ত্রের কি পরিস্থিতি? আপনার উপদেষ্টারা সরাসরি তাদের সচিব নিয়োগের জন্য তাদের নাম উল্লেখ করে আপনার সংস্থাপন মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে, যা অতীতে কখনোই হয়নি। প্রধান উপদেষ্টা আপনার
একজনকে নিয়োগ দিয়েছেন কোনো একটা সচিবালয় মানে মন্ত্রণালয়ের সচিব হিসাবে, তিনি জয়েন করতে গিয়ে সেই উপদেষ্টা তাকে গ্রহণ করছেন না, না আপনাকে তো আমি চাই না, আমি তো চাই আমার এখানে যিনি আছেন চলতি দায়িত্বে আছেন তাকে প্রমোশন দিয়ে এখানে সচিব বানাতে হবে। এটা তুগলকি কাণ্ড। তো এইগুলো তো নিয়ন্ত্রণে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হয়। জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই নির্বাচনের প্রয়োজন আছে, এবং সেই নির্বাচনের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বা করবেন তারাই কিন্তু জনগণের শত্রু হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবেন। জি, এই পর্যায়ে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক ডাক্তার আব্দুল তুষার এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। বিরতিতে যাবার আগে প্রিন্স ভাইয়ের কাছ থেকে আমরা চাঁদাবাজির একটি বিষয় নিয়ে, যেটি খুব বহুল আলোচিত, সেই বিষয় নিয়ে আমরা আবার তুষার ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও ঠিক একই কথা বলেছেন। তিনি বলেছেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরা দরকার। যদি এই ঘটনার তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে, এই বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত। এই ধরনের যে কোনো ঘটনাই তো বিস্তারিত তদন্ত হওয়া উচিত, এবং যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে এসেছে, তাহলে তদন্ত অত্যন্ত উচ্চ জায়গা থেকেই হওয়া উচিত। কেননা এই তদন্তের সাথে শুধুমাত্র যে ব্যক্তিগত মান সম্মান জড়িত আছে তাই নয়, পুরো আন্দোলনের এবং অভ্যুত্থানের মান সম্মান জড়িত আছে। যদি অভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী তরুণদের মধ্যে থেকে কাউকে দুর্নীতির সঙ্গে অথবা চাঁদাবাজির সঙ্গে অথবা হাঁসের মাংস খাওয়ার সঙ্গে সম্পৃক্ত করা যায়, তাহলে তো আমি মনে করি যে অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে। সেই কারণে এই যে এত রক্তপাত হয়েছে, এত মানুষ আহত হয়েছেন, এত মানুষ তাদের ক্ষতির শিকার হয়েছেন, তাদের পরিবার পরিজন সহ, তাদের প্রতি সম্মান জানাতে হলেও আমি মনে করি যে বৃহৎ তদন্ত প্রয়োজন। আর কথায় কথায় বিদেশ থেকে লোকজন নিয়ে আসে না, ধরেন এই প্লাস্টিক সার্জারি করার জন্য বার্নে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসলো, অযৌক্তিক কথাবার্তা। তারপরে আপনি দেখবেন যে মানবাধিকার তদন্ত করার জন্য বিদেশ থেকে তো এনেছে, একটা অফিসও বসিয়েছে। তাহলে আমি বলবো যে তদন্ত করার জন্য বিদেশ থেকে লোক আনে না কেন? সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আসতে পারলে তারপর এটি করতে তো বিদেশ থেকে লোক লাগবে। আনুক না, কারণ অন্য সবার তদন্তের বেলা বিদেশ থেকে লোক আনে, অন্য সব কাজের জন্য বিদেশি তাদের খুব ভালো লাগে। এটা একটু বিদেশি দিয়ে তদন্ত করা আমরা একটু দেখি, স্কটল্যান্ড ইয়ার্ড অথবা FBI অথবা কারণ এইখানকার লোকজন তদন্ত করতে পারবে না, কার ইট খুলে নিবে কে জানে। তো ইট খোলার ভয়ে তো কেউ তদন্ত করতে পারবে না। ইট বাঁচাবে নাকি তদন্ত করবে? তো সেই জন্য আমি মনে করি যে এই ব্যাপারে অত্যন্ত উচ্চপদস্থ লোকজনকে দিয়ে একটা স্বাধীন তদন্ত করা উচিত, এবং যে তদন্তের মধ্যে বাংলাদেশের বৃহৎ সংবাদপত্রের সম্পাদকদেরকে যুক্ত করা উচিত, গণমাধ্যমের এডিটর অথবা গণমাধ্যম যারা পরিচালনা করেন, বার্তা প্রধান, তাদেরকে যুক্ত করা উচিত, এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে যুক্ত করা উচিত। BBC, CNN, ডয়েশ ভেল, আল জাজিরা যখন সাক্ষাৎকার নেয় তখন ভালো লাগে, আর যখন নিন্দা করে তখন ভালো লাগে না। তো এই জন্য তাদেরকেও যুক্ত করা উচিত। তারা যেহেতু অতীতেও এরকম চুরিচামারি আবিষ্কার করেছেন, এখনও যদি এটা হয় তাহলে এটা তাদেরকে সহ করা উচিত। আমি মনে করি এটা অত্যন্ত গভীরভাবে তদন্ত করা উচিত, এবং এই তদন্তের মধ্যে দিয়ে উঠে আসবে যে কারা তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য প্রকৃত অর্থে ষড়যন্ত্র করছেন, এবং ষড়যন্ত্রকারী কারা এইটা আবিষ্কৃত হওয়া খুবই জরুরি। এক পক্ষ বলে যে ষড়যন্ত্র করে অপুকে দিয়ে বক্তৃতা দিয়েছে, আরেক পক্ষ বলে যে ষড়যন্ত্র করে অপুর স্ত্রীকে দিয়ে বক্তৃতা দিয়েছে। আপনি চিন্তা করেন, স্বামী আর স্ত্রী দুই পাশে, দুজনকে এক জায়গায় নিয়ে আসুক না, দুজন একসাথে বসে পাশাপাশি বিবৃতি দিক। এটা শোনা যাচ্ছে যে তার স্ত্রীকে প্রলোভন দেখানো হয়েছে, তো সে যদি এই ধরনের বক্তব্য দেয় তার স্বামীকে ছেড়ে দেওয়া হবে বা জামিন। এখন এটাই প্রলোভন হয়েছে কি হয় নাই, একদম শোনা যাচ্ছে, আমি জানি না, একদম সামনাসামনি বসুক না, দুইজন পাশাপাশি বসুক, গণমাধ্যম তাদের দিকে ক্যামেরা দিক এবং আমরা আলাপটা শুনি, একসঙ্গে পাশাপাশি বসে বলুক, দুজন দুজনের চোখের দিকে তাকে যে কে কার প্রলোভনের শিকার হয়েছে। জি প্রিন্স ভাই, তুষার ভাই চমৎকার একটি কথা বলছিলেন যে আসলে ইট খুলে নেওয়ার ভয়ে সঠিক তদন্ত কিভাবে হবে, মানে একটি ভয়ের পরিবেশ কি আসলে আমরা? হ্যাঁ, ভয়ের পরিবেশ তো তৈরি হচ্ছে, এটা তো ঠিক।
আপনার এই নতুন যে দল, সেই দলের এক নেতা নিজেকে সবসময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতে চায়, এবং আমার কাছে মনে হচ্ছে তাকে বোধহয় অ্যাসাইনমেন্টই দেওয়া হয়েছে এই ধরনের বক্তব্য দিয়ে একটা অ্যানার্কি সৃষ্টি করার জন্য, এবং তিনি এখন কোনো কিছুই মানছেন না। সেই সেনাবাহিনী বলেন, জিজিএফআই বলেন, তারপরে আপনার অন্যান্য তাদের ইট খুলে নিয়ে আসতে চায়। এখন এই তদন্ত করতে গিয়ে ওনারা আবার কার বাড়ির ইট খুলে নিয়ে আসবে, সেটি তো ভয়ে সবাই আতঙ্কিত। আজকে এইগুলোকে অবশ্যই সরকারের নজর দেওয়া উচিত, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, এবং সর্বোপরি এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কিন্তু এটা করা উচিত। আপনি দেখেছেন যে, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমি একটু নজর দিলাম, যেদিন আপনার জুলাই ঘোষণাপত্র ঘোষণা হলো, সেদিন থেকে এই কি বলে আন্তর্জাতিক যুব দিবস পালন পর্যন্ত এই দলটির কোনো বক্তব্য কিন্তু পাওয়া যায়নি। বরঞ্চ যেদিন জুলাই ঘোষণাপত্র ঘোষণা হলো, সেই দিন তারা রহস্যজনকভাবে ফ্লাইটে করে আপনার চলে গেলেন কক্সবাজারে কয়েকজন। সেখানে বসে তারা ভাবার জন্য গিয়েছেন কি হতে পারে, গভীর চিন্তায়। ওখান থেকে ফিরে এসে তারা কিন্তু এই ইট খুলে দেওয়ার কথা বলছেন। সেখান থেকে ফিরে এসে তারা কিন্তু এই নির্বাচন হতে দেওয়া হবে না কথা বলছেন। সেখান থেকে ফিরে এসে বলছেন যে আমার লাশ ফেরত দাও। তো এই যে কথাগুলো, তার মানে ওখানে কি রহস্য করে আসলেন বা কোন ডিজাইন তারা ওখানে করে আসলেন, এটা কিন্তু জাতি জানতে চায়। আজকে সেই দিকে কিন্তু আমরা নজর রাখছি। তারপরেও আমার দৃঢ় বিশ্বাস এদেশের জনগণ এ ব্যাপারে খুবই সচেতন আছে, ঐক্যবদ্ধ আছে। কারণ আমরা গ্রামে গঞ্জে ঘুরি, শহরে বন্দরে ঘুরি, পাড়ায় মহল্লায় ঘুরি, সাধারণ মানুষের সাথে আমরা কথা বলি, ধনী বলেন গরিব বলেন সবার সাথে কথা বলি। সবাই নির্বাচনের জন্য মুখিয়ে আছে। এতদিন বলা হয়েছে সংস্কার না হলে হবে না, কি বলে জুলাই ঘোষণাপত্র না হলে হবে না, সেগুলো তো তৈরি হয়ে আছে। এখন বলছে যে সেটা বাস্তবায়ন করতে হবে ইয়ের আগে, মানে নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে। তো সংবিধান আপনি কিভাবে সংশোধন করবেন? অন্যান্য বিষয় না অধ্যাদেশ জারি করে আপনার বাস্তবায়ন করা যাবে। এগুলো আসলে দেশে একটা মানে অ্যানার্কি সৃষ্টির একটা পথ। তারপরেও আমি বলবো তাদের সকলেরই শুভবুদ্ধির উদয় হবে, এবং সরকারের প্রতি আস্থা রেখেই আমরা নির্বাচনের দিকে যাত্রা শুরু করেছি। সমগ্র দেশ আজকাল নির্বাচনমুখী হয়ে উঠছে। এই অ্যানার্কি কি আসলে নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য, যে আসলে পরিবেশ নেই তাই অনেক রকম কথা আছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনের আগের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করা, এবং আগের থেকে একটা অবস্থান তৈরি। আমি তোকে বললাম না যে একটা ভোট কেন্দ্র, ধর নির্বাচনে সবাই আমরা অংশগ্রহণ করছি, একটা ভোট কেন্দ্রে দেখা গেল যে সেখানে বিএনপি পেল আপনার 70% ভোট কাস্টিং ভোটের, তারপরে অন্যরা পেল আপনার সবাই মিলে পেল আপনার 30%। তখন যদি কেউ বলে এখানে তো লেভেল প্লেইং ফিল্ড ছিল না, এখানে বিএনপির আধিপত্য ছিল, বিএনপি দখল করে নিয়েছিল কেন্দ্র, এটা বললে মানে এই কথাগুলো যদি আগে বলা যায়, তাহলে ওই ন্যারেটিভটা তখন দাঁড় করানো যাবে সেই সময় নির্বাচনের দিন বা পরে। এটাও হতে পারে। তো এগুলো যাই হোক, জনগণ সচেতন, কিন্তু জনগণ সবই জানে, সবই বুঝে, আপনারাও বুঝেন। আপনাদেরকেও তো সে ব্যাপারে এগিয়ে আসতে হবে, আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। তারপর তাদেরকে বলবো এইসব কথা না বলে আসুন, আমরা হাঁসের মাংসও যেতে চাই না, ওয়েস্ট ইন্ডিজও যেতে চাই না, আমরা গ্রামে যেতে চাই। জনগণকে সাথে নিয়ে নির্বাচনের আমরা একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচনটা আমরা করতে চাই। তুষার ভাই, একটু অন্য দিকে আসতে চাই, অন্য বিষয়ে। আমরা আজকে দেখেছি গত কয়েকদিন বলবো না, আমি কয়েক মাস ধরেই আমি বলবো বিষয়টি, সিলেটের দিকে যে পাথর নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এটি কয়েক মাস ধরেই চলছে। গত 3-4 দিন ধরে আবার খুব ব্যাপক আলোচনা। আজকে হাইকোর্ট থেকে বলা হয়েছে 7 দিনের মধ্যে সেই আগের জায়গায় পাথরগুলো ফেলতে হবে। মানে এই বিষয়টা একটু বলবেন যে আসলে কি, মানে আমরা কি জানি যে কোন জায়গায় পাথর আছে? বিষয়টা খুব হাস্যকর। যেমন 12,000 টন পাথর এক রাতের মধ্যে উদ্ধার, এখন 35,000 বেড়ে গেছে, আরো বাড়ছে। তার মানে পাথর কোন রাস্তা দিয়ে গেছে? পাথর কি ছোট ছোট ব্যাপার? মানে এই পাথর কি কোনো অদৃশ্য বস্তু?
এই পাথর নিশ্চয়ই রাস্তা দিয়ে গিয়েছে অথবা নদী পথে গিয়েছে, কোনো একটা বড় পথ দিয়ে তো পাথর যেতে হবে, একটা দুইটা পাথর তো হাতে করে লোকে নিয়ে যায় নাই। তার মানে এই 12,000 টন 35,000 টন পাথর কোন রাস্তা দিয়ে গিয়েছিল এটা তারা জানতেন, এবং তারপর বলা হচ্ছে এই পাথর আবার আগের জায়গায় রেখে দিতে হবে। ব্যাপারটা খুব অদ্ভুত না? মানে আপনি ধরেন কেউ চুরি করেছে, আপনি চোরের শাস্তি বিধান না করে আপনি বললেন যে চোরকে যে ঠিক যেই রাস্তা দিয়ে চুরি করেছো সেই রাস্তা দিয়ে ঢুকে জিনিসগুলো রেখে আসো। তো এখন আমরা আসলে খুব স্তম্ভিত এবং আমরা হতাশাগ্রস্ত বলবো না, আমরা আসলে বসে বসে তামাশা দেখছি। মনে হচ্ছে যে একটা সার্কাস, আমরা সেই সার্কাসের মধ্যে দর্শক, এবং আপনি দেখবেন যে সার্কাসে যা কিছু অদ্ভুত সেটাই কিন্তু সার্কাসের আনন্দের বিষয় থাকে। যেমন মানুষ দুই পায়ে হাঁটে কিন্তু সার্কাসের মধ্যে মানুষ দুই হাতে হাঁটে, মানুষ পথে হাঁটে কিন্তু সার্কাসের মধ্যে মানুষ দড়ির উপরে হাঁটে। তো এখন এই যে 12,000 টন রাতারাতি 35,000 টন আজকে উদ্ধার হলো, আহারে আমার মনে বড় শখ জাগে একটা নির্দেশ যদি দিত, টাকাগুলা যে ব্যাংক থেকে চলে গিয়েছিল আওয়ামী লীগের সময় তার আগে একটা নির্দেশ দিয়ে আগের জায়গাতে যদি টাকাগুলা রেখে দিত, কারা নিয়েছে জানে, কোথা দিয়ে নিয়েছে জানে, কোথায় রেখেছে সেটাও সম্ভবত জানে, তাহলে একটু টাকাগুলো আগের জায়গাতে রেখে দিলেই হয়। এসালামকে একটু বললেই হয়, পিকে হালদারকে বললেই হয়, হলমার্ককে বললেই হয়, সাইফুজ্জামান জাভেদকে বললেই হয়, চোরের নামও জানে, ঠিকানাও জানে, সবকিছুই তো জানে, সব তাদেরকে বললে যে আগের শুধু পাথর হারিয়ে গেলে পাথর ফিরে আসে, সাদা পাথর, কিন্তু কালো টাকাগুলো সাদা হয়ে ফেরত আসে না। আসলেই কিন্তু মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, এবং এই বিরক্তি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, একটা একটা কৌতুকের মতো একটা গল্প আছে যে মানুষ যখন অল্প দুঃখ পায় তখন আহ করে, তারপর যখন বেশি দুঃখ পায় তখন কাঁদে, তারপর যখন আরেকটু বেশি দুঃখ পায় তখন চিৎকার করে, মানে এত জোরে কাঁদে লোকজন শুনতে পায়, তারপর যখন আরো দুঃখ পায় তখন হাসে। তো আমাদের অবস্থাটা এখন এইরকম হয়েছে যে আমরা এখন দুঃখ পেয়ে হাসতে শুরু করেছি, যে এর চেয়েও কি আরো কিছু সামনে হতে পারে? আপনি দেখেন যে লোক নীলা মার্কেটে হাঁসের গোস্ত খায় সে লোক নীলা মার্কেটের পরে কোথায় যায়? ওয়েস্টিনে। মাঝখানে কিছু নাই, মাঝখানে ধানসিঁড়ি হোটেল নাই, সিরাজের চুইঝালের রেস্টুরেন্ট নাই। আমার খুব জানতে ইচ্ছা করে এই গত 5ই আগস্টের আগে কতবার ওয়েস্টিনে তিনি গিয়েছিলেন। এই যে এখন মন খারাপ লাগলে ওয়েস্টিনে যায়, এটা হাঁসের মাংস না পেলে পরে ওয়েস্টিনে গিয়ে অ্যাঙ্গাস বিফ খায়। এই ওয়েস্টিনে যাওয়ার পয়সা কোত্থেকে আসে? রাষ্ট্র কি এত পয়সা দেয়? আসলে এত বেতন দেয় ওয়েস্টিনে যাওয়া যায়? ওয়েস্টিনের বিল কে দেয়? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সারা জীবনে নিজের পয়সা ওয়েস্টিনে খাই নাই। কেউ এরকম দাওয়াত দিয়েছে, একটা সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, ওইখানে আমিও খাবার দিয়েছে, নিজের পয়সা খাই। আচ্ছা, নিজের পয়সা কখন খেয়েছি আমি আপনাকে বলি। রমজান মাসে একটা ইফতার কিনলে 4টা ফ্রি দেয়, তখন একটা কিনে 4টা খেয়েছি। আর ওনারা দলবল সহ একজনের সাথে 15 জন নিয়ে, একজনের সাথে 15 জন নিয়ে ওয়েস্টিনে বসে। এই কালচার আওয়ামী লীগের ছিল। আমি একাধিকবার দেখেছি আওয়ামী লীগের লোকজন ওয়েস্টিনের লবির মধ্যে বসে থাকে, তারা সেখানে বসে দেশ উদ্ধার করে। তো কি বদল হলো? আর ওয়েস্টিনে যেতে হয়? মিগেনে নাকি নূর আলী দুর্নীতি করেছেন, কিন্তু দুর্নীতির মালিকের হোটেলের মধ্যে আবার হাঁসের মাংস, পাঠার গোশ, তাই না? ওটা খাওয়া যায়, কিন্তু কোনো অসুবিধা হয় না। আমরা আসলে বিব্রত, খুবই বিব্রত বোধ করছি। আমাকে টকশোতে এসে বিব্রত বোধ করি। তার মানে চিন্তা করেন, যারা সিদ্ধান্তগুলি নেয়, বিচারাচার করে, তাদের বিব্রত হওয়ার পরিমাণটা কোন জায়গাতে? বিব্রত হওয়ার আর সীমানা নাই। এবং এই কথা চিন্তা করি আমরা জনগণ হাসি, যে আমার না হয় একটু লেগেছে, আপনাদের কি অবস্থা? হায় হায় রে, কত বিব্রত আপনারা। এটা হচ্ছে আমার উত্তর। জি প্রিন্স ভাই, এই সার্বিক পরিস্থিতি, এই ধরেন চাঁদাবাজি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, হত্যা, খুন, যেগুলো আমরা আজকেও একটি ভিডিও দেখেছি আমরা, যে সীসাবারে গিয়ে একজনকে হত্যা করা হয়েছে, এটি কি খুব খুব সহজ হয়ে গেছে মানুষকে হত্যা করা? দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো নিয়ন্ত্রণে নেই। আইন শৃঙ্খলা বাহিনী এখনো কিন্তু তাদের সক্ষমতা অর্জন করেছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি বা শো করতে পারেনি জাতির সামনে, যার কারণে যারা মানে দুষ্কৃতিকারী, যারা সবসময় সুযোগ সন্ধানের থাকে, তারা কিন্তু এই সুযোগটা তারা নিয়ে আপনার এই কাণ্ডগুলি ঘটাচ্ছে। এটা একটা দিক হতে পারে। আরেকটা দিক হতে পারে, এটা একটা মানে পরিকল্পিত একটা ব্যাপারও ঘটতে পারে। পরিকল্পিত দিকে আমি তাকাতে চাই না, আমি বিশ্বাসও করতে চাই না। আমি এই আইন শৃঙ্খলার বাহিনীর দুর্বলতার সুযোগে এই কাজগুলো করছে। এখন প্রশ্ন আসবে, তাহলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কিভাবে নির্বাচন হবে? সেই কারণেই তো 80,000 সেনা মোতায়েনের কথা বলা হচ্ছে। প্রত্যেকটা
কেন্দ্রীয় সেনা মোতায়েনের কথা বলা হচ্ছে, স্ট্রাইকিং ফোর্স না, এটাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনার তাদেরকে মোতায়েনের কথা বলা হচ্ছে। আর শুধু সেনা মোতায়েন না, এখানে আপনার এই আনসার, বিডিবি, তারপরে বিজেপি সবাই কিন্তু এখানে নিয়োগ হবে। সে কারণে নির্বাচনের সময় খুব একটা মানে সমস্যা হবে না। কিন্তু তার আগে জনগণের জানমালের যে নিরাপত্তা, সেটা তো আমাকে নিশ্চিত করতে হবে। এই যে পাথরের যে কথা বলা হচ্ছে, যে কথা বলা হয় যে আমি এটা আলাদা ব্যাপারে যে বিএনপি এসব করছে, কিন্তু পাথর কাণ্ডে তো আমরা দেখলাম যে সেখানে বিএনপির সাথে আপনার জামাতের নাম জড়িত, ইসলামী আন্দোলনের নাম জড়িত, এনসিপির নাম জড়িত। তো বিএনপি যখন এটা দেখলো প্রথমে সংবাদপত্রে বা সামাজিক গণমাধ্যমে, সাথে সাথেই কিন্তু বিএনপির সেই সভাপতি, যিনি আন্দোলন সংগ্রামে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যার বিরুদ্ধে প্রায় 10-12টা মামলা আওয়ামী লীগ আমলে দেওয়া, একাধিকবার জেলও খেটেছেন, তাকে দল থেকে বহিষ্কার করতে বিএনপি কিন্তু 1 মিনিট সময় লাগেনি। কিন্তু আমরা ওই জামাত, এনসিপি কিংবা ইসলামী আন্দোলনে যারা জড়িত ছিল, কারণ সেটা নাকি সর্বদলীয়ভাবে হচ্ছিল এবং প্রশাসনও নাকি এর মধ্যে জড়িত ছিল, তো তাদের বিরুদ্ধে তো ওইসব দল আমি তো কোনো ব্যবস্থা নিয়েছে বলে তো দেখলাম না। এই যে বিএনপির বিরুদ্ধে যে একটা ট্রায়াল, মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে, একটু আগেই দেখলাম যে যশোরের এক লোক মানে 4 কোটি টাকা চাঁদার জন্য নাকি বালুতে পুঁতে রেখেছিল। এখানে মিডিয়ার বিভিন্ন কয়েকটা মিডিয়াতে দেখলাম বিএনপি নেতা জনি, আমি খোঁজ নিয়ে দেখলাম তাকে অনৈতিকতার অভিযোগে মানে কারণে তাকে অনেক আগেই দল থেকে চিরদিনের জন্য বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাকে এই আপনার ঘটনার জন্য বিএনপি নেতা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই তো সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, তাহলে তো বিএনপি নেতারা এই কাজই করছে। কিন্তু দল থেকে তো সে বহিষ্কার হয়েছে চাঁদাবাজির অভিযোগে। তা এখন বিএনপি তাকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিল না? তখন কেন ধরলো না? তাকে ধরে নেই বলেই তো আজকে সে আরো বড় কাণ্ড করার সুযোগ পাচ্ছে। তো এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দুর্বলতা, এগুলোকে এতদিনও কেন ঠিক করা গেল না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা শুনেছি পুলিশ কমিশনের কথা, আমাদের দলের পক্ষ থেকেও পুলিশ সংস্কার করার জন্য আমরা অনেক প্রস্তাব আমরা দিয়েছি, কিন্তু সেই প্রস্তাবগুলো আমরা তো বাস্তবায়ন হতে দেখি নাই। তো প্রস্তাবটা যদি এতদিনে বাস্তবায়ন হয়ে যেত, তো পুলিশকে তো অন্তত একটা পর্যায়ে দাঁড় করানো যেত। পুলিশ ছাড়া তো কোনো রাষ্ট্র চলবে না, বাস্তবতা সেটা। তো সেই কারণে কেন এগুলো হয় নাই? শুধুমাত্র আমরা এই যে আপনার কি ঐক্যমত্য কমিশন, সেখানে পিআর নাকি পিআর না, সেখানে আপনার আরও অনেক বিষয়গুলো আসলো, শুধু কি এর মধ্যে সীমাবদ্ধ রাজনীতি বা গণতন্ত্র? পুলিশকে কেন আমি এতদিনও আমরা সংস্কারের আওতা আমি নিয়ে আসতে পারলাম না? যদি আনতে পারতাম 10 মাসে অন্তত অনেক দূর আমরা অগ্রসর হতে পারতাম এবং আইন শৃঙ্খলা রক্ষা আমরা করতে পারতাম, জনগণের জানমালের আমরা নিরাপত্তা আমরা দিতে পারতাম। তখন ওই চাঁদাবাজি আর হতো না, আর এইসব পাথরকাণ্ড কিংবা ওই যে বালুর মধ্যে মানুষকে পুঁতে রেখে 4 কোটি টাকা আদায় করার বিষয়গুলো কিন্তু সামনে আসতো না। জি প্রিন্স ভাই, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এখনও তার সক্ষমতা অর্জন করতে পারেনি। এর পাশাপাশি আমরা জানি যে সেনাবাহিনীও মাঠে আছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবকিছু এত আয়োজন থাকা সত্ত্বেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না? বেআইনি অস্ত্র উদ্ধারের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাওয়া দরকার ছিল। সরকার নিজে বলেছেন যে থানা লুট হয়েছে, ফাঁড়ি লুট হয়েছে, সেখানে লাইসেন্সকৃত অস্ত্র যেগুলো জমা ছিল এবং পুলিশের অস্ত্র দুটোই লুট হয়েছে। এবং গতকাল বা তার আগের দিন একটি পত্রিকাতে রিপোর্ট এসেছে 1000-এর উপর অস্ত্র এখনো উদ্ধার হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাই বলেছেন যে তো 1000-এর বেশি অস্ত্র আছে যেটি লুট হয়েছে এবং সেই লুটের অস্ত্র ফেরত আসে নাই। অন্তত 1000 সশস্ত্র ব্যক্তি আছেন এখন যারা সরকারি অস্ত্র ব্যবহার করছেন ব্যক্তিগত জায়গায় রেখে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়া তো খুবই স্বাভাবিক, এবং সেই অবনতি থেকে উদ্ধার না করে তারা নিউ মার্কেট থেকে আমদানিকৃত চাপাতি উদ্ধার করেছেন, যেটা দিয়ে গৃহিণীরা মাংস কাটেন, এবং একই ধরনের সব লাইন ধরে রেখেছেন, যার ওজনের কারণে ওইটা মূলত সন্ত্রাসে ব্যবহার করা যায় না। ওগুলো অত্যন্ত পাতলা। যারা সন্ত্রাসী তারা জানেন যে ভারী অস্ত্র ব্যবহার করতে হয় যদি এই ধরনের অস্ত্র কারো শরীরে ব্যবহার করতে হয়। তো এইটা হচ্ছে একটা। তারপর তারা কি করেছেন, ধার করে, বটি ধার করে, দা ধার করে, সে জেনেভা ক্যাম্পে ঢুকে সেই ধারওয়ালাদের কাছ থেকে এইটা উদ্ধার করেছেন। এবং তারপরে তারা উদ্ধার করেছেন ওইখানে কামার আছেন,
তারা এই দাবটিগুলা বানান তারা কসাইদের জন্য, এগুলির নামে তারা কিছু লোকজনকে ধরে এনেছেন। অথচ 1045টা আগ্নেয়াস্ত্র বা তার চেয়েও বেশি আছে, সেগুলা উদ্ধার করতে পারেন নাই। তো এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক ধরনের নিরাপত্তাহীনতা রয়েছে। কারণ পুলিশ কি অস্ত্র ব্যবহার করে, উদ্ধার করতে পারছেন না কেন? মানে তাদের সমস্যাটা কি? আপনি বলছেন যে পাথর রাতারাতি 35 উদ্ধার করতে পারছেন না কেন, এই জবাবদিহিতা তো করা যাচ্ছে না। উদ্ধার করতে কেন পারছেন না, এই জবাবদিহিতা তো তাদের নাই। তারা যখন ওখানে বসেন, আমি লক্ষ্য করেছি একজন উপদেষ্টা বলছেন আমার কথা পিছনে শুনতে পান, আপনি শুনতে পান, আপনি শুনতে পান, এইভাবে কে কানে কতটুকু। আমরা তো দেখলাম প্রশাসন চাইলে রাতারাতি পাথর নিয়ে আসতে পারে। উনি কানের ডাক্তার হয়ে গেলেন। হ্যাঁ, কানের ডাক্তার হয়ে কে কতটুকু কানে শোনে ওইটা উনি পরীক্ষা করে তারপরে চলে গেলেন। তো উনি যদি উত্তর না দেন, এই জবাবদিহিতা তো তার করার কথা। তারপরে তারা কি করেছেন, বদলির নামে লোকজনকে ওএসডি এটা সেটা বানিয়ে, দোসর বানিয়ে নানান কিছুভাবে বাহিনীর যে শৃঙ্খলা সেটাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। বাহিনী এখন চিন্তায় থাকে কাকে গিয়ে চ্যালেঞ্জ করবে। সে বলবে আমি তো অমুক, আমি তো ওয়েস্টার্নে যাই, আমি তো ওখানে খাই। তো এটা তো তারা জানে না কাকে ধরতে গিয়ে সে তাকে কোথায় নিয়ে যাবে। যে কারণে পুলিশ সে আত্মবিশ্বাসের জায়গাতে ফেরত আসে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার স্বাধীনতা দিতে হবে। সে যদি কাউকে অপরাধী মনে করে আইনের আওতায় তাকে নিয়ে আসার, এবং এই আইনের আওতায় নিয়ে এসে আইনের মধ্যেই তাকে নিয়ে তাকে বিচারের সম্মুখীন করতে হবে তথ্য প্রমাণ সহ। সেই জায়গাতে না গিয়ে আপনি দেখেন পুলিশ একটা কাজ করেছিল, এক সুন্দরীকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল, মিস ইউনিভার্স না কি জানি করে, তাকে ধরে এনেছিল। আপনি দেখবেন যে রাস্তায় বিবস্ত্র করছে, ভিডিও পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, নারীদেরকে বিবস্ত্র করা হচ্ছে, নারীদেরকে প্রহার করা হচ্ছে। তারা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছেন। অশ্লীল ভাষায় কনসার্ট শুরু করা হচ্ছে। বাংলাদেশের জাতীয় টেলিভিশনে বিটিভিতে সেই ভাষা প্রচার করা হচ্ছে, অথচ বাংলাদেশের সম্প্রচার নীতিমালায় পরিষ্কার লেখা আছে অশ্লীল কোনো গালিগালাজ জাতীয় গণমাধ্যম তো বটেই, এই যে ইটিভি, এনটিভি, কোনো টিভিতে এটা প্রচার করা যাবে না। জাতীয় সম্প্রচার নীতিমালা যারা বানিয়েছেন, সেই জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে লটকন, বাতাবি লেবু ইত্যাকার চাষের সঙ্গে গালির চাষ হচ্ছে। এক একজন গালিভার হয়ে গিয়েছেন গালির ভারে, এবং ইংরেজিতে গালি দেন, সেটা আবার লাইভ যায়। তো নিজেরাই নিজেদের অপমানের জায়গা তৈরি করেছেন। নিজের পুলিশকে নিজেরা গালি দেন, নিজের সেনাবাহিনীকে ইট খুলে নিতে চান, নিজের টেলিভিশনের মধ্যে গালিগালাজ প্রচার করেন। আবার আজকে একটা নতুন সংবাদ বের হয়েছে, ফেসবুকের মধ্যে কেউ যদি উল্টাপাল্টা করে তাহলে ফেসবুককে 300 কোটি টাকা জরিমানা করবে। যে গালি দিয়েছে তার কি হবে আল্লাহ মাহবুদ জানেন, কিন্তু ফেসবুকের জুকারবার্গ 300 কোটি টাকা জরিমানা দিবেন। আপনার কি মনে হয় আজকেই যদি এরকম 300 কোটি টাকা জরিমানা দিতে হয়, আজকেই তো বাংলাদেশের বাজেটে যা টাকা তার চেয়ে বেশি টাকা উঠে যাবে শুধু ফ্রান্স, নিউ ইয়র্ক, ইংল্যান্ড, ইটালি, জার্মানির থেকে। কারণ ফেসবুকে তো এই গালিগালাজগুলি আছে, এবং এইটা দিয়েই তো বাংলাদেশের বাজেটকে আগামী 20 বছরের আয় ব্যয় সব হয়ে যাবে, কোনো চিন্তা নাই। এটা হাস্যকর না? জুকারবার্গ 300 কোটি টাকা করে জরিমানা দেবে, আপনি এখানে বসে গালি দিলে, আপনি গালি দিলে জুকারবার্গ জরিমানা দিবে, এটা প্রস্তাব করেছে। তো এই বুদ্ধি দিয়ে অস্ত্র উদ্ধার তো দূরের কথা, এই বুদ্ধি দিয়ে ওনারা ফেসবুক তো পরিচালনা দূরের কথা, ওনারা পাথর উদ্ধার তো দূরের কথা, ওনারা এই বুদ্ধি দিয়ে বা যে ধরনের সিদ্ধান্তগুলো ওনারা দিচ্ছেন সেগুলি দিয়ে ওনারা নিজেরা প্রতিষ্ঠানগুলিকে, রাষ্ট্রীয় এবং সামাজিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল থেকে দুর্বলতর করে তুলছেন। পরিবেশ আন্দোলন যিনি করেছেন, সেই পরিবেশ আন্দোলনের লোকজন যদি হইচই না করতো তাহলে এই সাদা পাথর আর উদ্ধার হতো না। এটা উদ্ধার হয়েছে কি সরকারের উদ্যোগে? এটা উদ্ধার হয়েছে কি এই সরকারের মনোযোগের কারণে, পরিবেশ মন্ত্রণালয় ওইদিকে চোখ দেওয়ার কারণে? মোটেও না, ফেসবুক দিয়ে উদ্ধার হয়েছে। তাহলে 300 কোটি টাকা যদি জুকারবার্গকে জরিমানা করেন গালিগালাজ দেওয়ার জন্য, সাদা পাথর উদ্ধার করার জন্য জুকারবার্গকে পুরস্কার দিয়েন আগামীতে। এইগুলি আসলে শিশুরাও এরকম ভুল করে না, শিশুরাও এই ধরনের আইন কানুন করে না, শিশুরাও এই ধরনের প্রস্তাব মাথার থেকে দেয় না। এই বুদ্ধিমত্তা দিয়ে যদি তারা মনে করেন যে তারা দেশ শাসন করবেন, তাহলে আমি বলবো যে আমাদের সত্যি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে। আজকে শেষ করতে হচ্ছে আমাকে, ভবিষ্যৎ নিয়ে আমাদের দুশ্চিন্তা যেন না থাকে সেই কামনাই আমরা সবাই করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।